হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। আজকের একটু নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, আজকে কিন্তু প্র্যাকটিস সেট 3, ওকে। প্র্যাকটিস সেট আজকের 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজকের, কিন্তু এর আগে আমরা দুটো প্র্যাকটিস সেট অবশ্য করে দিয়ে দিয়েছি, ওকে। আর দেখো, আজকের কিন্তু এই প্র্যাকটিস সেটে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে সিটেটদের থেকেও কিছু বাছাই করে প্রশ্ন রয়েছে। তাই আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেককে বলছি, অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ওকে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, ওকে। আর অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে সঙ্গে লাইক করে দাও, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে জানাও। আর তোমরা যারা ভাবছো যে সমস্ত ভিডিওর অবশ্যই পিডিএফগুলো পাওয়ার জন্য, তোমরা কিন্তু অবশ্যই পিডিএফগুলো পেতে পারো। তোমরা দেখো, টেলিগ্রামে গিয়ে যুক্ত হতে পারো। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওকে। সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। না হলে কিন্তু টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, সেখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো, ওকে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি দেখে নিই কী কী রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের জন্য খুবই উপকারী আসবে আজকের ভিডিওটি। তো চলো দেখে নিই আজকের ভিডিওর মধ্যে কী কী রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে, দেখো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর। দেখো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর, অর্থাৎ যে শহরটি প্রথম কার্বন পজিটিভ হয়ে গেছিল, দেখো, হ্যানফোর্ট, পিটসবার্গ, বাওডিং, মেক্সিকো। দেখো, এর মধ্যে কোনটা পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর? অবশ্যই করে তোমরা কিন্তু চেষ্টা করো প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য, কমেন্টে দাও, এবং তোমাদের কতগুলি সঠিক হচ্ছে তোমরা অবশ্যই করে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর হচ্ছে কি? বাওডিং, ওকে। বাওডিং হচ্ছে পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর। নেক্সট, পরেরটা দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো, সুন্দরলাল বহুগুণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে কোন আন্দোলনটি হয়? দেখো, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি যেমন গুরুত্বপূর্ণ, এবং সুন্দরলাল বহুগুণার নামটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সুন্দরলাল বহুগুণার যে আন্দোলন, সেই আন্দোলনটা তোমাদেরকে একদম পুরোপুরিভাবে রপ্ত করে রাখতে হবে। এবার কোন আন্দোলনটি সুন্দরলাল বহুগুণার নেতৃত্ব দিয়েছিল দেখে নেব। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, না গ্রিন পিস আন্দোলন? দেখো, অবশ্যই করে সুন্দরলাল বহুগুণা যে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে কি? চিপকো আন্দোলন, ওকে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চিপকো আন্দোলন। চলো নেক্সট, পরেরটা দেখো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ অর্থাৎ সঠিক যেটা? দেখো, টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত, ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা করার চেষ্টা করো। দেখো, বলেছে টিবিয়া ও ফিমুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। কোমর থেকে কিন্তু হাঁটু পর্যন্ত যেটা, সেটা হচ্ছে কি? ফিমার, ওকে। আর দেখো, বলেছে হিউমেরাস কাঁধ থেকে কনুই পর্যন্ত, হিউমেরাস, ওকে। কাঁধ থেকে কনুই পর্যন্ত অবশ্যই কিন্তু হিউমেরাস, আমাদের কাঁধের থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে সেটাকে বলা হচ্ছে কি? হিউমেরাস। আর কোমর থেকে হাঁটু পর্যন্ত যেটা রয়েছে সেটাকে ফিমার বলা হয়। অবশ্যই কিন্তু এটা বিটটা সঠিক, ওকে। দেখো, আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি একদম নয়। দেখো, আমাদের হাতের এই কনুই থেকে যে কবজি পর্যন্ত সেটা হচ্ছে কি? আলনা, ওকে। আর ফিমার, দেখো, ফিমার হচ্ছে কি কি? কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার, কিন্তু এখানে বলছে ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত, ঠিক আছে। তো তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হলো? দেখো, হিউম্যানাস কাঁধ থেকে কনুই পর্যন্ত এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। নেক্সট, পরেরটা দেখো, কুলিক পাখিরালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুরে, মালদহে, সুন্দরবনে, পুরুলিয়ায়। দেখুন তো, কুলিক পাখিরালয় কিন্তু অবশ্যই করে কি? উত্তর দিনাজপুরে অবস্থিত। উত্তর দিনাজপুরে একটি পাখিরালয়, গুরুত্বপূর্ণ পাখিরালয় কুলিক পাখিরালয়,
উত্তর দিনাজপুর অবস্থিত। নেক্সট পরেরটা দেখো বলেছে 5 নম্বর, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো বন্ধুরা, জাতীয় উদ্যান নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অবশ্যই করে তোমাদের জন্য করব, ঠিক আছে? তো সম্পূর্ণ জাতীয় উদ্যানগুলি আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। দেখো বন্দিপুর জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ না কর্ণাটক? দেখো 5 নম্বর প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান অবশ্যই কিন্তু কর্ণাটকে অবস্থিত। ওকে, কর্ণাটকে কিন্তু বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, রোগ নির্ণয়ের পর একজন ডাক্তারবাবু রোগীকে বললেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম আছে, আয়রনের ঘাটতি পূরণ করতে নিচের কোনটি খেতে হবে? দেখো সিটেট 2013 জুলাইয়ের প্রশ্ন, বলছিলাম যে সিটেট থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নেওয়া রয়েছে। দেখো এখানে প্যাডাগজি থেকে একটি প্রশ্ন রয়েছে, রোগ নির্ণয়ের পর একজন ডাক্তারবাবু রোগীকে বললেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম আছে, আয়রনের ঘাটতি পূরণ করতে নিচের কোনটি খেতে হবে? দেখো আমলা, সবুজ শাক, গুড়, চিনি, আমলা, ভাত, সবুজ শাক, গম, কমলা, গুড়, লেবু, মটর। দেখো আয়রনের ঘাটতি অবশ্যই করে পূরণ করতে গেলে কিন্তু আমলা, সবুজ শাক এবং গুড় খেতে হবে। ওকে, আমলা, সবুজ শাক এবং গুড় খেতে হবে আয়রনের ঘাটতি পূরণ করতে গেলে। নেক্সট ওয়ার্ডটা কি বলেছে দেখো, মরুভূমি ওক একটি যার শিকড় যায় মাটির গভীরে যতক্ষণ না তারা জল পায়। অর্থাৎ মরুভূমির ওক গাছ একটা তাদের শিকড় হচ্ছে কি মাটির গভীর পর্যন্ত চলে যায় তারা যতক্ষণ না জল পায়। এই শিকড়গুলির গভীরতা গাছের উচ্চতার প্রায় 30 গুণ বেশি। এই গাছটি কোথায় পাওয়া যায়? দেখো রাজস্থানে, আবুধাবি, অস্ট্রেলিয়া না রাশিয়া? অবশ্যই করে এই যে মরুভূমির ওক গাছ যা শিকড় গভীরে চলে যায়, এই গাছ কিন্তু অবশ্যই করে কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে কিন্তু দেখতে পাই। ওকে, নেক্সট পরেরটা দেখো বলেছে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? দেখো ভিটামিন নিয়ে আমি কিন্তু একটা ভিডিও অবশ্যই করে তোমাদের করে দিয়েছি, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো ভিটামিন কে, ভিটামিন B1 বা থিয়ামিন, ভিটামিন কে, ভিটামিন B2 বা রিবোফ্লোভিন। এখানে এটা ভিটামিন ডি হবে। দেখো তাহলে ভিটামিন কে, ভিটামিন B1 বা থিয়ামিন, ভিটামিন ডি, ভিটামিন B2 বা রিবোফ্লোভিন। দেখো বেরি রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটি হচ্ছে কি ভিটামিন B1। ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। ওকে, এবং ভিটামিন কে এর অভাবে কি কি রোগ হতে পারে তোমরা অবশ্যই করে কমেন্টে জানাও। ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হতে পারে অবশ্যই করে তোমরা জানাও। নেক্সট পরেরটা দেখো নিচের কোন জোড়াটি সঠিক? দেখো অসমের বিহু, উড়িষ্যার ভারতনাট্যম, তামিলনাড়ুর লাভানি, কর্ণাটকের কথক। দেখো জোড়াটি সঠিক বলেছে উড়িষ্যার ভারতনাট্যম, তামিলনাড়ুর লাভানি, কর্ণাটকের কথক। দেখো এখানে অসমের কিন্তু অবশ্যই করে বিহু, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট পরেরটা দেখো কোন গ্যাস মাস গ্যাস নামে পরিচিত? নাইট্রোজেন, মিথেন, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। দেখো মাস গ্যাস নামে পরিচিত কিন্তু হচ্ছে কি মিথেন গ্যাসকে কিন্তু মাস গ্যাস বলা হয়। নেক্সট পরেরটা বলছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ পশ্চিমবঙ্গে কতগুলি ন্যাশনাল পার্ক স্থান পেয়েছে? দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কতগুলি ন্যাশনাল পার্ক স্থান পেয়েছে? 6টি, 5টি, 7টি, 8টি। দেখো পশ্চিমবঙ্গে অবশ্যই করে কিন্তু 5টি স্থান পেয়েছে। নতুন করে যেটি হয়েছে সেটা হচ্ছে কি শান্তিনিকেতন। ওকে, শান্তিনিকেতন একটি ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু স্থান পেয়েছে নতুনভাবে। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, আমাদের দেশের নিচের কোন অংশের লোকেরা তাদের উঠানে ট্যাপিওকা এবং নারকেলের মতন খাবার জিনিস জন্মায় এবং তারা এইগুলি করে তৈরি খাবারকে খুবই সুস্বাদু বলে মনে করেন? তাহলে আমাদের দেশের নিচের কোন অংশের লোকেরা তাদের উঠানে ট্যাপিওকা ও নারকেলের মতো খাবারের জিনিস জন্মায় চাষ করে, তারা এইগুলি খাবার বা এই তৈরি খাবারকে খুবই সুস্বাদু বলে মনে করে? মধ্যপ্রদেশ, গোয়া, অসম না কেরালা? দেখো তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর সঠিক কি হবে? 12 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দেখো বন্ধুরা
কেরালার মানুষজন কিন্তু এরকম ধরনের ট্যাপিকো নারকেলের মতন কিন্তু কিছু খাবারের গাছ তারা জমায় তাদের উঠানে। ওকে, নেক্সট পরেরটা কি বলেছে দেখো, একজন ডাক্তারবাবু একজন রুগীকে ওষুধ লিখে দেন এবং তাকে গুড়, আমলা ও আর শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। এই রুগী অবশ্যই ভুগছে। দেখো এর আগে কিন্তু এই প্রশ্নটা রাখার কারণ হচ্ছে কি, আগের প্রশ্নটা তোমরা কতটা কিভাবে মনোযোগ দিয়ে পড়েছো বা দেখেছো সেইটা দেখো। আগে কিন্তু এইরকম ধরনের একটা গুড়, আমলা ও সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ অবশ্যই ডাক্তারবাবু দিয়েছিলেন। কেন? কারণ রোগীর মধ্যে যদি রক্ত শূন্যতার অভাব থাকে তাহলে কিন্তু সেখানে অবশ্যই করে তাকে গুড়, আমলা ও সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। ওকে, নেক্সট পরেরটা, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়? দেখো সুন্দরবন একটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ পশ্চিমবঙ্গের। ওকে, এটি কত সালে মর্যাদা পেয়েছিল? দেখো 2001 সালে, 1987 সালে, 1997 সালে, 1992 সালে। দেখো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছিলেন সুন্দরবন কত সালে? 1987 সালে। ওকে, 1987 সালে কিন্তু সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নেক্সট পরে দেখো, নিচের কোনটি প্রাথমিক পর্যায়ে পরিবেশবিদ্যা শেখানোর উদ্দেশ্য নয়? পরিবেশবিদ্যা শেখানোর উদ্দেশ্য নয় বলেছে, অর্থাৎ নেগেটিভ ভাবে আমাদের ভাবতে হবে। তাহলে পরিবেশবিদ্যা শেখানোর উদ্দেশ্য কোনগুলো আমরা দেখব, সেগুলিকে আমরা এলিমিনেট করে দেব। শ্রেণীকক্ষে শিক্ষা অবশ্যই স্কুলের বাইরে জীবনের সাথে সংযুক্ত হতে হবে। শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষ নিখুঁত শৃঙ্খলার নিশ্চিত করতে হবে। বাচ্চাদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। শিশুদের বর্তমান পরিস্থিতিতে তাদের অন্বেষণ করতে উৎসাহিত করতে হবে। দেখো অবশ্যই করে কিন্তু তাদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে, অবশ্যই পরিবেশবিদ্যা শেখানোর একটা উদ্দেশ্য। তারপরে দেখো তাদের শিশুর বর্তমান পরিস্থিতিতে তাদের অন্বেষণ করতে উৎসাহিত করতে হবে, এটাও কিন্তু উদ্দেশ্য। এবং শিক্ষা অবশ্যই স্কুলের বাইরে জীবনের সাথে সংযুক্ত হতে হবে। কেবলমাত্র স্কুলের সঙ্গে যে শিক্ষা হবে তা নয়, বাইরের সঙ্গে সংযুক্ত হতে হবে। কিন্তু এখন হচ্ছে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। পরিবেশবিদ্যা শেখানোর কোনো উদ্দেশ্য নয় এটা। কারণ দেখো শিশুর যদি একটি নিখুঁত শৃঙ্খলার মধ্যে তাকে রাখা হয় তাহলে কিন্তু সে বাইরের জীবনের সাথে যুক্ত হতে পারবে না এবং তার যে বর্তমান পরিস্থিতি, তার যে অন্বেষণ স্পৃহাটা কিন্তু সেখানে কমে যাবে। তাহলে এখানে নিখুঁত শৃঙ্খলাটা কোনোভাবে কিন্তু হবে না। ওকে, মুক্ত শৃঙ্খলা দিতে হবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, প্রাথমিক স্তরে শিখন সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কি? তাহলে প্রাথমিক স্তরে শিখন সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি, যাদের শিখন সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের শিখনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কি পদ্ধতি সব থেকে সেরা হবে? দেখো অক্ষমতাযুক্ত ছাত্রদের সঙ্গে মানানসই শিখন সামগ্রী ব্যবহার, সহজ ও আকর্ষণীয় পাঠ্য বই ব্যবহার, সহজ ও আকর্ষণীয় পদ্ধতি ব্যবহার, কাহিনী বর্ণন পদ্ধতি ব্যবহার। দেখো অবশ্যই করে কিন্তু অক্ষমতা ছাত্রদের সঙ্গে এমন শিক্ষক সামগ্রী ব্যবহার করতে হবে যেন তাদের মতই হয়, তাদের সঙ্গে মানানসই হয়। ওকে, তাহলে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে সেটা কি, অক্ষমতাযুক্ত ছাত্রদের সঙ্গে মানানসই শিক্ষণ সামগ্রী ব্যবহার করতে হবে। অর্থাৎ তাদের কোথায় অক্ষমতা রয়েছে, তারা কোথায় শিখতে সমস্যা রয়েছে সেইগুলো ভেবে তাদের মানানসই মতন শিক্ষণ সামগ্রী ব্যবহার করে তাদের কিন্তু শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষা দিতে হবে। নেক্সট পরেরটা দেখো বলছে সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? পোলিও, হাম, গুটি বসন্ত, রুবেলা। দেখো সল্ক টিকা কিন্তু অবশ্যই করে আমরা জানি পোলিও ভাইরাসের জন্য কিন্তু ব্যবহার করা হয়, পোলিও ভাইরাসের জন্য ব্যবহার করা হয় সল্ক টিকা। নেক্সট পরেরটা দেখো ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি বোঝায়। দেখো সিটের 2014 সেপ্টেম্বরের প্রশ্ন, ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি কি? পরিবেশগত দক্ষতা, পরিবেশ বিজ্ঞান, পরিবেশগত উৎস, পরিবেশগত অধ্যয়ন। দেখো ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি হচ্ছে পরিবেশগত উৎস। ওকে, পরিবেশগত উৎস অর্থাৎ পরিবেশগত যে বিষয়গুলো উৎপন্ন ঘটে সমস্ত কিছু, সেই সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ইভিএস বা পরিবেশ। ওকে, নেক্সট পরেরটা
দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদের মিথজীবী পুষ্টি দেখা যায়? মিথজীবী পুষ্টিটা অবশ্যই করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা পুষ্টিটা ভালোভাবে করে রাখবে। ওকে, দেখো অবশ্যই করে মিথজীবী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদের? দেখো এখানে বলেছে ছত্রাক, লাইকেন, স্বর্ণলতা, সূর্য শিশির। দেখো এখানে বলছে মিথজীবী, তাহলে মিথজীবী কোনটা হবে? অবশ্যই করে তোমরা উত্তরটা করার চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই করে তোমরা সবাই জানো যে লাইকেন হচ্ছে কি একটা মিথজীবী পুষ্টি দেখা যায়, লাইকেনের মধ্যে কিন্তু মিথজীবী পুষ্টি দেখা যায়। নেক্সট পরেরটা দেখো, নিচের কোন প্রাণীর সামনে দাঁত সারা জীবন বাড়তে থাকে? কোন প্রাণীর সামনে দাঁত সারা জীবন বাড়তে থাকে? দেখো টেরমাইট, টিকটিকি, ইঁদুর না কাঠবিড়ালি? দেখো 20 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? নিচের কোন প্রাণীর সামনে দাঁত সারা জীবন বাড়তে থাকে? অবশ্যই করে কিন্তু কাঠবিড়ালির যে দাঁত রয়েছে সেই দাঁত কিন্তু সারা জীবন বাড়তে থাকে। ঠিক আছে, তারা বিভিন্ন জিনিস খাওয়ার ফলে তাদের বিভিন্ন দাঁতের ক্ষয় হয় এবং সেই দাঁত কিন্তু তাদের সারা জীবন একটু 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 করে বাড়তে থাকে। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো কোনো একজন শিক্ষক তার শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে না পারলে বুঝতে হবে, অর্থাৎ কোনো একজন শিক্ষক যদি শ্রেণীকক্ষের তার শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, ঠিক আছে, তাহলে তিনি কি সমস্যা বা তার মধ্যে কি সমস্যা আছে? দেখো তিনি যে বিষয়ে পড়ান সে বিষয়ে তার জ্ঞান সীমিত, শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কিন্তু এখানে জ্ঞানের কোনো প্রশ্নই আসে না, তাহলে এটা কিন্তু এখানে হবে না। ওকে, তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। তারপরে দেখো ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই, শিখন পদ্ধতি ব্যবহারে তিনি মোটেই দক্ষ নয়। দেখো শিখন পদ্ধতি কেবলমাত্র যদি সে জেনে থাকে ভালো, তাহলে কিন্তু সে দক্ষ হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এলিমিনেশন করে দেবো। উপরের সব করিতে কোনোভাবেই হবে না। এবার দেখো ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই। অবশ্যই এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে, দেখো ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে ধারণা নেই, কারণ শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে গেলে ছেলেদেরকে বুঝতে হবে, তাদের মোটিভটা বুঝতে হবে, তাদের মাইন্ডটাকে বুঝতে হবে, পড়তে হবে। তাহলে সেই রকম অবস্থা তৈরি করতে গেলে তার কিন্তু মনস্তত্ত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা অবশ্যই থাকা জরুরি। ওকে, তার মনস্তত্ত্ব সম্পর্কে কোনো ধারণা নেই, এখানে সঠিক উত্তরটি। ওকে, নেক্সট পরটা দেখো, কত ডিগ্রি তাপমাত্রাকে চরম শূন্য তাপমাত্রা বলা হয়? চরম শূন্য তাপমাত্রা বলা হয় দেখো -273 ডিগ্রি ফারেনহাইট, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, -373 ডিগ্রি ফারেনহাইট, -373.23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত ডিগ্রি তাপমাত্রাকে চরম শূন্য তাপমাত্রা বলা হয়? দেখো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু চরম শূন্য যে তাপমাত্রা বলা হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেলে তাকে চরম শূন্য তাপমাত্রা বলা হবে। নেক্সট পরেরটা দেখো, পরিবেশবিদ্যার শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ হিসেবে দেবেন? দেখো ex-situ উদাহরণ, ex-situ আর in-situ, ex-situ এবং in-situ একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। এই দুটোর মধ্যে কিন্তু প্রশ্ন অবশ্যই করে আসে, দুটো বিষয় ভালোভাবে তোমাদেরকে করে রাখতে হবে। ex-situ আর in-situ, ex-situ আর in-situ, in-situ হচ্ছে প্রাণী যেখানে বসবাস করে, অর্থাৎ বিভিন্ন পশু পাখি তারা যেখানে প্রাকৃতিকভাবে বসবাস করে সেই স্থানে সংরক্ষণ করাকে বলা হচ্ছে কি ইনসিটু। তাদের বাসস্থানকে যদি আমরা সংরক্ষণ করি সেই বাসস্থান সংরক্ষণ করাকে বলা হচ্ছে কি ইনসিটু। আর এক্স-সিটু হচ্ছে সেই পশু পাখিদের নিয়ে এসে অন্য কোনো একটা স্থানে তাদেরকে সংরক্ষণ করে রাখাকে বলা হচ্ছে কি এক্স-সিটু। তাহলে এখানে এক্স-সিটু বলতে উদাহরণটা কি হবে দেখো, তাহলে ইনসিটু আর এক্স-সিটু আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের ক্ষেত্রে। ইনসিটু হচ্ছে প্রাণীর বা পশু পাখির প্রাকৃতিক বসবাসযোগ্য স্থানে বা তার নিজস্ব যে বসবাসযোগ্য স্থান রয়েছে সেই বসবাসযোগ্য স্থানকে সংরক্ষণ করে সেখানে তাদের লালন পালন করাকে বলা হচ্ছে কি ইনসিটু। আর এক্স-সিটু হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি কোনো তাদেরকে সেই প্রাকৃতিক উপায় থেকে তুলে এনে কৃত্রিম উপায়ে তৈরি কোনো
স্থানে তাদেরকে সংরক্ষণ করাকে বলা হচ্ছে কি এক্সিটু। তাহলে এখানে এক্সিটুর উদাহরণ কোনটি হবে? দেখো চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। অবশ্যই করে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ইনসিটু, অভয়ারণ্য ইনসিটু, জাতীয় উদ্যান ইনসিটু। কিন্তু এখানে দেখো চিড়িয়াখানা, অবশ্যই এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়, মানুষের সৃষ্ট, তাহলে এটা হচ্ছে কি এক্সিটু। নেক্সট পরেরটা দেখো স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পূর্ণকারী উদ্ভিদ হলো। স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পূর্ণ করে কে? দেখো অর্কিড, স্বর্ণলতা, কলসপত্রী না মিউকর। দেখো অবশ্যই করে কিন্তু স্বভোজী এবং পরভোজী, অর্থাৎ স্বভোজী নিজের খাবার উৎপন্ন করে এবং পরভোজী পরের দেহ থেকে কিন্তু পুষ্টি সম্পন্ন করে। অবশ্যই কিন্তু দেখো কলসপত্রী উদ্ভিদ, এটি কিন্তু অবশ্যই করে কি পরভোজী এবং স্বভোজী। কারণ কলসপত্রী উদ্ভিদ আমরা জানি ঢাকনার মধ্যে থাকে, এরা কিন্তু সেই ঢাকনা দিয়ে ফাঁদ পাতে এবং কিছু কিছু প্রাণীদের তারা সেই ফাঁদের মধ্যে আটকে তারা পুষ্টিরস শোষণ করে। ওকে, তাহলে কলসপত্রী হচ্ছে কি এখানে স্বভোজী ও পরভোজী ওই প্রকার পুষ্টি সম্পন্ন করে। নেক্সট পরেরটা দেখো বলেছে আঁচল তার ক্লাস 5 ইবিএস ক্লাসে প্রায়শই অনুসন্ধানী এবং কল্পনাপ্রবণ প্রশ্ন করে, এটি করার মাধ্যমে তার প্রকাশ পায়। দেখো ক্লাস 5-এর একজন ছাত্রী, সে হচ্ছে তার নাম আঁচল, সে প্রায়শই অনুসন্ধান ও কল্পনাপ্রবণ প্রশ্ন করে, এর মধ্যে তার কি প্রকাশ পাচ্ছে বলে আমরা ধরতে পারি? দেখো তাহলে হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, মানসিক দক্ষতা, চিন্তা করার দক্ষতা না কথা বলার দক্ষতা। দেখো অবশ্যই করে সে যদি অনুসন্ধান স্পৃহা তার মধ্যে বেশি থাকে এবং কল্পনাপ্রবণ যদি থাকে, অবশ্যই কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে সেটা চিন্তা করার দক্ষতাটা কিন্তু রয়েছে ভালো। ওকে, বা তার মধ্যে প্রকাশ পাচ্ছে কি চিন্তা করার দক্ষতা। নেক্সট পরেরটা বলছে ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো ভরতপুর পক্ষী সংগ্রহালয় উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, হরিয়ানা, রাজস্থান। অবশ্যই করে কিন্তু ভরতপুর পক্ষী সংগ্রহালয়, ওকে, এটা হচ্ছে কি কোথায়? রাজস্থানে। ওকে, রাজস্থানে হচ্ছে কি ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে। নেক্সট পরেরটা বলছে তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম দেখো স্টিগনস, নেক্স ভূমিকা, ডায়োস্কোরিয়া প্যালাটা, অ্যাসিমাস সাংটাম, রাউলফ্রিয়া সরপেন্টিনা। অবশ্যই করে তোমরা সবাই জানো যে তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি অ্যাসিমাস সাংটাম। ওকে, নেক্সট পরেরটা দেখো 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইবিএস এর উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ? অবশ্যই বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করো এবং যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও। এবং তোমরা অবশ্যই করে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে এবং কী ধরনের তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট চাইছো অবশ্যই জানাবে। এবং তোমরা যদি সমস্ত পিডিএফ পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে হচ্ছে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে হবে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হতে পারো। দেখো বলেছি নিচের কোনটি ইভিএস এর উপযুক্ত গঠনমূলক কাজ নয়? বলেছে গঠনমূলক কাজ নয়। পাঠে প্রদত্ত গুরুত্বপূর্ণ পদের সংজ্ঞা ব্যাখ্যা করা। সংজ্ঞা ব্যাখ্যা করা তো কোনোভাবেই এখানে কাজ নয়। ওকে, তাহলে দেখো একদম প্রথমের প্রশ্নটা আমরা যেটা পেয়ে গেলাম যে কাজ নয় বলেছি, অবশ্যই সংজ্ঞা ব্যাখ্যা করা কিন্তু কোনো একটা কাজ হতে পারে না। ওকে, তারপরে দেখো প্রদত্ত ব্যবহারিক কার্যকলাপ সম্পাদন করুন, আপনার পর্যবেক্ষণ রেকর্ড করুন। অবশ্যই দেখো পর্যবেক্ষণ ব্যবহারিক কার্যকলাপ গুরুত্বপূর্ণ বিষয় একটা। প্রদত্ত সেটআপের পরীক্ষামূলক লেভেল যুক্ত চিত্র আঁকুন, জল দূষণের অসুবিধাগুলো আলোচনা করুন। এগুলো দেখো সবকটা কিন্তু একটা একটা গঠনমূলক মূল্যায়নের একটা কাজ, কিন্তু সংজ্ঞাকে ব্যাখ্যা করা গঠনমূলক মূল্যায়নের কোনো বিষয় একটা নয়। তাহলে এটা এখানে সঠিক উত্তর হয়ে গেল এরটা। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, লাল তত্ত্ব 29 নম্বর প্রশ্ন করেছে, লাল তত্ত্ব বা রেড ডেটা বুক, লাল তত্ত্ব পত্রিকা বা রেড ডেটা বুক কি জন্য ব্যবহার করা হয়? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেখো লাল ডেটা বুক, রেড ডেটা বুক লোহিত সাগরের প্রাণী সংক্রান্ত, বিপন্ন প্রাণী সংক্রান্ত, বিপজ্জনক প্রাণী সংক্রান্ত না অপরাধ জগৎ সংক্রান্ত? লাল ডেটা বুক যে বইতে বা যে বুকের মধ্যে সংরক্ষণ করা হয় বা ব্যবহার করা হয় যার জন্য, সেটা হচ্ছে কি দেখো অবশ্যই করে কিন্তু যে সকল প্রাণীগুলি বিপন্ন
হয়ে পড়েছে, যে সকল প্রাণীগুলি বিপন্ন জায়গায় চলে গেছে, সেই সকল প্রাণীদের যে তালিকা যে বুকে রাখা হয় বা যে বইয়ে রাখা হয় সেটাকে বলা হচ্ছে কি রেড ডেটা বুক। ওকে, গ্রিন ডেটা বুক যেগুলো হচ্ছে বর্তমানে একদম আমাদের পৃথিবীতে সুন্দরভাবে রয়েছে বা যাদের পরিমাণ ঠিকঠাক মতো রয়েছে সেগুলো কি হচ্ছে গ্রিন ডেটা বুকে সংরক্ষণ করা হয়। ওকে, নেক্সট পরেরটা দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিসের শেষ প্রশ্ন রয়েছে কি আছে দেখো, পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসেবে দেবেন? দেখো শারীরবৃত্তির দুটি প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে উপজিতি আর একটা হচ্ছে অপচিতি বিপাক। এবারে দেখো এখন বলেছে শোষণ, পুষ্টি, সালোক সংশ্লেষ, বৃদ্ধি। বলছে অপচিতি বিভাগের উদাহরণ হিসেবে চারটের মধ্যে কোনটা দেখো? অবশ্যই করে অপচিতি বিপাকটা কিন্তু হচ্ছে কি শোষণ। ওকে, শোষণটা হচ্ছে কি অপচিতি বিপাক। পুষ্টি, সালোক সংশ্লেষ এগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু উপচিতি বিভাগের একটি উদাহরণ। তাহলে আজকের বন্ধুরা দেখো 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অবশ্যই আশা করছি তোমাদের এই আজকের প্র্যাকটিসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারো কোথাও কোনো সমস্যা থাকলে। যে যে সকল স্টুডেন্ট বা যে সকল বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা একটা লাইক করে দাও চটপট করে, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে রাখো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওকে, ভিডিও এবং সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষার তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা চেষ্টা করব ডিটেলসে আলোচনা করার জন্য, এবং টপিক ওয়াইজও আমার বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। তাই প্রত্যেকে বলছি অবশ্যই জুড়ে থাকো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো, 2024 টার্গেটের প্রিপারেশান প্রস্তুতি নিতে থাকো।